আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর বিজ্ঞান বইয়ের 181, 82 এবং 83 পৃষ্ঠার মধ্যে অষ্টম অধ্যায় আমাদের সম্পদ এটার যে অনুশীলনীর কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী, এরপর রয়েছে দুইটা সৃজনশীল। প্রথমে চলো বহু নির্বাচনীগুলোর উত্তর দেখে নিই। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে অনিকা, থ্যাংক ইউ অনিকা। আমাদের আগের ভিডিওটিতে আখি কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম আখি। 1 নম্বর কোয়েশ্চেন, সবচেয়ে নরম খনিজ কোনটি? এটার অ্যান্সার হলো খ, ট্যালক। 2, সাবসয়েল স্তরের মাটি শিলাচূর্ণে ভরপুর, খনিজ পদার্থ সমৃদ্ধ, জৈব পদার্থ সমৃদ্ধ। এটা হলো খ, 2 ও 3। এটা গ, 2 ও 3। এরপর টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না, কেবল মাশরুম ভালো জন্মে। 3 নম্বর কোয়েশ্চেন, ওই মাটিতে কোনটির আধিক্য রয়েছে? এর অ্যান্সার হলো ঘ, তেজস্ক্রিয় পদার্থ। 4 নম্বর কোয়েশ্চেন, কোন মাটিতে ভালো ফসল ফলে? এর অ্যান্সার হলো ঘ, বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে। 5 নম্বর কোয়েশ্চেন, কোন স্তরে শিলা পূর্ণ থাকে? এটার অ্যান্সার হলো ঘ, জেড স্তরের নিচে। এরপর সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো এ মাটিতে জৈব পদার্থ থাকে, ক নাম্বার। এরপর প্রথম সৃজনশীল, বকুলদের এলাকার মাটি শিলা ও খনিজ পদার্থ মিশ্রিত। এ মাটির কণাগুলো আকারে বড়, পানি খুব তাড়াতাড়ি সরে যায়। অপরদিকে শাহিনদের এলাকার মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ। কয়ের কোয়েশ্চেনটা হলো বায়ুবায়ন কাকে বলে? এর অ্যান্সারটা হলো বায়ুমণ্ডল ও মাটির গ্যাসের বিনিময় প্রক্রিয়াকেই বায়ুবায়ন বলে। ক্ষয়ের কোয়েশ্চেন, হরাইজন কিভাবে তৈরি হয়? অ্যান্সার, হরাইজন হলো মাটির 4টি প্রধান স্তর। প্রথম স্তর টপসয়েল, বালুময় হওয়ায় খনিজ নিচে যায়। দ্বিতীয় স্তর সাবসয়েল, যেখানে বেশি খনিজ থাকে। এরপর শিলা রূপান্তরিত হওয়ার স্তর এবং সবশেষে কঠিন শিলা স্তর, যার উপর সবকিছু দাঁড়িয়ে থাকে। এরপর গয়ের কোয়েশ্চেন, বকুলদের এলাকার মাটি কোন ধরনের, ব্যাখ্যা করো। অ্যান্সার, বকুলদের এলাকার মাটি হচ্ছে বালুমাটি। বালুমাটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম। এই মাটিতে বিদ্যমান মাটির কণার আকার অপেক্ষাকৃত বড় থাকে। এর ফলে কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকে। এ কারণে এ মাটিতে বায়ুবায়ন অনেক বেশি হয়। বালু মাটিতে খুবই অল্প পরিমাণে শিলা ও খনিজ পদার্থ থাকে। এই মাটিতে যদি হিউমাস মেশানো থাকে তবে তা চাষাবাদের জন্য উপযোগী হয়। বালু মাটিতে খুব তাড়াতাড়ি পানি নিষ্কাশিত হয়ে যায় বলে এ মাটি চাষাবাদের জন্য তেমন উপযোগী নয়। এটাই বালুমাটির প্রধান সমস্যা। উপরে উল্লেখিত বালুমাটির সকল বৈশিষ্ট্য বকুলদের এলাকার মাটিতে উপস্থিত, তাই বলা যায় বকুলদের এলাকার মাটি হচ্ছে বালুমাটি। এরপর ঘন কোয়েশ্চেনটা হলো, বকুল ও শাহিনদের এলাকার মধ্যে কোনটিতে বেশি ফসল ফলবে? যুক্তিসহ তোমার মতামত দাও। অ্যান্সার, উদ্দীপকে শাহিনদের এলাকার মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এ মাটির কণাগুলো আকারে ছোট এবং জৈব ও খনিজ পদার্থ সমৃদ্ধ। উল্লেখিত বৈশিষ্ট্য পলিমাটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। পলিমাটির কণাগুলো বালুমাটির কণার আকারের তুলনায় ছোট হয়। মূলত এই মাটির কণাগুলো খুবই ছোট বলে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং এক পর্যায়ে ভূমিতে থিতু হয়ে স্তর সৃষ্টি করে। ছোট মাটির কণা বেশি পরিমাণে পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। এ কারণেই বালুমাটির তুলনায় পলিমাটিতে পুষ্টি উপাদান বেশি থাকে। পলিমাটিতে বেশি পরিমাণে পানি ধরে রাখতে পারে, যা পানি শুষ্কতার জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। এজন্য বালুমাটির তুলনায় পলিমাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি বেশি সহজলভ্য হয়। সুতরাং ফসল দিক বিবেচনায় বালুমাটি অপেক্ষা পলিমাটি উদ্ভিদের অর্থাৎ ফসল ফলনের জন্য বেশি উপযুক্ত। অতএব বকুল ও শাহিনদের এলাকার মধ্যে শাহিনদের এলাকাতে ফসল ভালো ফলবে। 2 নম্বর কোয়েশ্চেন, এখানে 3টা চিত্র দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনটা হলো পেট্রোলিয়াম কি? এর অ্যান্সার হলো যে সকল তরল জ্বালানি পদার্থ খনিতে পাওয়া যায় তাই পেট্রোলিয়াম। খ, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? অ্যান্সার, বহু বছর আগে মৃত গাছপালা ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভে জমা হয়ে শিলাস্তরের চাপে এবং তাপে পরিবর্তিত হয়ে গ্যাস, পেট্রোলিয়াম ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানিতে রূপান্তরিত হয়। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, এই চিত্রের জ্বালানিটি খনি থেকে তুলে কিভাবে ব্যবহার উপযোগী করা হয়, ব্যাখ্যা করো। এর চিত্রটা হলো সিএনজি গ্যাস অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটার অ্যান্সার আমরা লিখব, এর চিহ্নিত জ্বালানি হচ্ছে মিথেন গ্যাস। এটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ একটি
জটিল শিল্প প্রক্রিয়া যেটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সাধারণভাবে যেখানে গ্যাস কূপ পাওয়া যায় সেখানে এই প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়। প্রক্রিয়াকরণ অনেকাংশে নির্ভর করে গ্যাসের গঠন অর্থাৎ এতে বিদ্যমান অন্যান্য পদার্থের উপর। সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একসাথে থাকে, তাই প্রথমেই তেলকে গ্যাস থেকে আলাদা করা হয়, এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন ও বিউটেন খনিজকে আলাদা করা হয়। প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্য দিয়ে চালনা করা হয়। অতঃপর গ্যাসে থাকা দূষক হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড পৃথক করা হয়। প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেন আলাদা করা হয়। এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন গ্যাস। এরপর ঘনং কোয়েশ্চেন, চিত্র বি এর শক্তি উৎপাদনের জন্য এ ও সি জ্বালানিটির মধ্যে কোনটি বেশি সাশ্রয়ী? যুক্তিসহ মতামত দাও। এর অ্যান্সারে আমরা লিখব, চিত্রে বি এর শক্তি উৎপাদনের জন্য অর্থাৎ বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য এ সিএনজি ও সি কয়লা এর মধ্যে সি অর্থাৎ কয়লা বেশি সাশ্রয়ী। সিএনজি মূলত সংকুচিত প্রাকৃতিক গ্যাস, এর প্রধান উপাদান হল মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসকে অনেকগুলো ধাপের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে বিশুদ্ধ মিথেন গ্যাস প্রস্তুত করা বেশ খরচ সাপেক্ষ। এই মিথেন গ্যাস জ্বালানি হিসেবে তখনই কার্যকর হয় যখন এটিকে সংকুচিত করা হয়, কিন্তু কোনো গ্যাসকে সংকুচিত করা অনেক খরচের ব্যাপার। মিথেনকে প্রচণ্ড চাপে এবং যখন সংকুচিত করা হয় এটি শুধুমাত্র তখনই জ্বালানি হিসেবে অনেক ভালো হয়ে ওঠে। অপরপক্ষে কয়লা উত্তোলন করা তুলনামূলকভাবে বেশ কম খরচ সাপেক্ষ। যদি কয়লার স্তর মাটির খুব বেশি নিচে না থাকে তবে উন্মুক্ত খনন পদ্ধতিতে উত্তোলন করা যায়। এটি অনেক কম খরচে করা সম্ভব, তবে উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলনের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনায় রাখা উচিত। তাই সার্বিক বিবেচনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে কয়লা অনেক সাশ্রয়ী। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস এইটার 210 এবং 211 পৃষ্ঠার অনুশীলনীর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেগুলোর উত্তর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।